মাটি শুধুই একটি রাজ্যের নয়, এই মাটি এক সংস্কৃতির, এক সাহসের, এক অদম্য লড়াইয়ের। এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে, প্রতিবাদের কণ্ঠে আর নারীদের অপরিসীম শক্তিতে। এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের। এই শহর কবিতা, চিত্রকলা, সিনেমা আর বিপ্লবের, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয়, প্রতিদিন নতুন পথ চলা শুরু হয়। কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয়, এখানে নদীর স্রোতের মতো বয়ে চলে জীবন। রবীন্দ্রনাথ বলেছিলেন, নারী আপন ভাগ্য নিজেই গড়বে। সেই পথেই এগিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। আজকের বিজয়িনীতে আমরা শুনব এমনই নারীদের বাস্তব গল্প, যারা সব বাধা বিপত্তিকে জয় করে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তাদের সংগ্রামের গল্প হয়তো আপনাকে নতুন পথ দেখাবে, হয়তো আপনাকেও বিশ্বাস করাবে, হ্যাঁ আমিও পারবো। চলুন শুরু করি আজকের অনুপ্রেরণার যাত্রা। নমস্কার, দেখছেন কেটিভি বাংলা। বিজয়িনীর আরও একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই কথাটা আমরা হয়তো কম বেশি অনেকেই শুনেছি, কিন্তু এই কথা আমরা জীবনে কজন মেনে চলতে পারি বলুন তো? আজকের এই ব্যস্ত জীবনে যারা এই বাণীকে মাথায় রেখে তাদের জীবনের পাথেয় করে এগিয়ে চলতে পেরেছেন, তারা অবশ্যই বিশেষ। আজকের পর্বে আমার সাথে যিনি রয়েছেন, প্রতিভা গাঙ্গুলি। তিনি একাধারে সমাজসেবী, অন্যদিকে শিক্ষিকা এবং লেখিকা। আজ তারই গল্প আমরা শুনব। প্রতিভাদি, কেটিভি বাংলায় অনেক অনেক স্বাগত। আপনি একটা স্কুলে পড়ান, বাংলার শিক্ষিকা, আবার লেখিকা, তার সাথে সমাজসেবার কাজ একইভাবে চলছে। 50টা বাচ্চার দায়িত্ব আপনার কাঁধে, আবার মেয়েদের উন্নয়নের জন্য অনেক কাজ করছেন। এই যে সমাজসেবার কাজটা, আমরা সবাই নিজেদেরকে নিয়ে আজকাল বড্ড ব্যস্ত, আর তার মধ্যে অন্যের জন্য ভাবা, এটা বোধহয় গুটি কয়েক মানুষই ভাবতে পারেন যারা আপনার মতো। এই কাজটা কিভাবে শুরু হয়েছিল? এমনিতেই তো মেয়েদের জীবনে অনেক বাধা প্রতিবন্ধকতা, তার পরে আবার সমাজসেবার কাজ, কিভাবে শুরুটা হয়েছিল? প্রথমেই কেটিভির সমস্ত দর্শকদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। খুব প্রাসঙ্গিক একটি প্রশ্ন। সত্যি কথা, আমরা এখন নিজের জন্য বাঁচি, বৃহত্তর সমাজের জন্য কাজের ভাবনা আমরা অনেকটা পিছনে ছেড়ে এসেছি। তার কারণ ব্যস্ততা আর সমকালীন সময়। কারণ আমরা দেখতে পাচ্ছি, আমরা নিজেকে নিয়ে এতটা নিমগ্ন হয়ে উঠেছি যে অন্যের জন্য ভাবতে গেলে আমাদের সে সময় পায় না। তো তারপরেও আমরা কজন এভাবেই এগিয়ে চলেছি। আসলে আমার খুব প্রিয় কবি শঙ্খ ঘোষের একটি লাইন দিয়ে শুরু করব। কবি বলেছেন, তবু তো কজন আছে বাকি। হ্যাঁ, আমরা কিছু মানুষ আছি যারা এখনও নিজেদের সমস্ত সময়, নিজেদের সমস্ত কাজ, পরিশ্রম সব কিছুকে পিছনে ফেলে রেখে বৃহত্তর সমাজের জন্য এগিয়ে চলেছি। তবে আমার এই এগিয়ে চলার পিছনে একটি গল্প আছে। আমি যখন স্কুলে পড়তাম, মানে সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তখন আমার বাবা তার কর্মজীবন থেকে অবসর নিয়েছিলেন। বাবা বলেছিলেন যে এরকম, আমি তো এবার অবসর নিলাম, তো এর পরবর্তীকালে কি হবে? সুতরাং আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের একটাই উপায়, বিয়ে। তো আমি তখন বাবাকে বলেছিলাম যে ঠিক আছে, আমি আমার নিজের দায়িত্ব নিজেই নেব। তখন থেকেই ছাত্রছাত্রীদের পড়ানো, প্রচুর টিউশন পড়াতাম আমি আমার বিয়ের আগে। তো এই টিউশনের মধ্যে বেশিরভাগ ছাত্রই আমাকে সেই সময় আর কি গৃহশিক্ষকের যে বেতন বলা হয় সেটা দিত না। আমিও চাইতাম না, সবাই সেই সাধারণ পরিবারের। সেই পড়াতে পড়াতে কোথাও গিয়ে একটা ছোট্টখাট্টো কাজ,
পরবর্তীকালে বন্ধুরা মিলে নিজেদের বাঁচার অর্থটা দিয়ে সমাজের জন্য করা। এই করতে করতে অনেকটা পথ চলার পর বুঝেছিলাম যে এই পথে ভীষণ আনন্দ আছে। তো সেই জন্যই মানুষের কথা ভাবতে ভাবতে এই সাহিত্য, এই সংস্কৃতি, এখানকার পরিবেশ শিখিয়েছে যে আমরা সবাই মিলে যদি বাঁচতে পারি তার আনন্দটা অন্যরকম। প্রতিবাদী, এটা তো আপনার বিয়ের আগের কথা। বাবার বাড়িতে সবারই একটা নিজের জায়গা থাকে এবং নিজের মতো করে কাজ করার একটা স্বাধীনতা থাকে, কিন্তু বেশিরভাগ মেয়েদেরই আমরা দেখতে পাই যে বিয়ের পর তারা যেন কোথাও গিয়ে একটা দিশা হারিয়ে ফেলে জীবনে, যে কি করব, কিভাবে করব। কিন্তু তারপরেও আপনার যেটা ভালোবাসার জায়গা, এখানে তো আপনার কোনো দায়বদ্ধতা ছিল না যেটা করতেই হবে, কিন্তু তবুও বিয়ের পর সংসার সামলে, ছেলেকে সামলে এই যে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই শ্বশুরবাড়িতে গিয়েও কি সমানভাবে সেই সুযোগ সুবিধা পেয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই। এই কাজ করতে গেলে পারিবারিক সহযোগিতাটা খুব প্রয়োজন। আর আমি আমার পরিবারের কাছ থেকে, আমার শ্বশুরবাড়ির তরফ থেকে এবং বিশেষত আমার যিনি হাজব্যান্ড তার কাছ থেকে সহযোগিতা পেয়েছি। তার কারণ হচ্ছে আমিও সহযোগিতা করেছি। তো প্রথম কথা হচ্ছে আমি বলবো যে সমস্ত মেয়েরা এভাবেই পথ চলতে চাইছে যে আমাদের কিন্তু পরিবারকে ভালোবাসতে হবে। নিজের পরিবার কেন করব, বা আমি একজন ওয়ার্কিং ওম্যান বলে আমার পরিবারকে কেন আমি কাজ দেব, বা আমি কেন রান্না করব, আমি কেন ঘর পরিষ্কার করব, ইত্যাদি ইত্যাদি যদি না ভেবে নিজের কাজগুলো যদি নিজে করি, তাহলে পরিবারও কিন্তু একটা সময় অবশ্যই সাথ দেবে। তো সেই অর্থে আমি আমার যে দায়িত্ব সাংসারিক সেগুলো পালন করি, তারপরে বৃহত্তর কাজ করি। তাই আমার পরিবারও কিন্তু আমাকে বিশেষভাবে সহযোগিতা করে। পারিবারিক সহযোগিতা ছাড়া এইভাবে বৃহত্তর সমাজের জন্য কাজ করা কিন্তু খুব একটা সহজ নয়। পারিবারিক সহযোগিতা অবশ্যই লাগবে, এটা আমাদের মনে রাখতে হবে। দিদি, আপনি এখন একটা গ্রাম, সেই গ্রামের দায়িত্ব নিয়েছেন এবং সেই গ্রামের 50টা বাচ্চার জন্য একটা আলাদা স্কুল, তাদের বিভিন্ন দায়িত্ব আপনি নিয়েছেন। সেই কাজটা কিভাবে শুরু হলো, সেই গল্পটা শুনবো এবার। হ্যাঁ, আমার একটি ছোট্ট পাঠশালা আছে। পাঠশালাটির নাম মন মাঝি, মন গঠনের পাঠশালা। এটি বোলপুর সংলগ্ন একটি ছোট্ট আদিবাসী গ্রাম। আমরা 2020 সালে এখানে কাজ করা শুরু করেছিলাম। আসলে আমাদের কাছে একটি মেসেজ এসেছিল যে এই গ্রামের বাচ্চাগুলির, মানে মেয়েগুলির 11-12 বছর বয়সে বিয়ে হয়ে যাচ্ছে এবং গ্রামের বহু মানুষ টিবি রোগে আক্রান্ত। তাই প্রশাসনিকভাবে আমাদেরকে জানানো হয়েছিল, কারণ এর আগেই দীর্ঘ 10-12 বছর ধরে আমরা বিভিন্ন আদিবাসী গ্রামে তাদের জন্য কাজ করছি মানে আমরা ভালোবেসে, তারাও আমাদের আপনজন, আমাদের এই সংস্কৃতির, এই সভ্যতার আদি মানুষ, তাদের পাশে থেকে তাদেরকে হাত ধরে টেনে আনলে আমাদের সভ্যতাটা বোধহয় আরও সুন্দর হবে। এই ভাবনা থেকেই আমরা কাজ করেছি। তারপর আমরা সেই গ্রামটিতে যাই, সেখানে আমার এই পাঠশালাটি রয়েছে। এখন 50টি বাচ্চা, তাদের শিক্ষা, সংস্কৃতি সব কিছুই আমরা সুন্দরভাবে তাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পাঠ্য বই আমাদের জ্ঞান দেয় ঠিকই, কিন্তু যে সামাজিক শিক্ষা, যে বৃহত্তর জীবনের শিক্ষা, সেটা আমরা সমাজ থেকেই পাই। তো সেজন্য মনকে গঠন করা খুব প্রয়োজন। আর মন গঠন করতে গেলে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি, সাহিত্য, রীতি নীতি এবং আমাদের ভারতীয় সভ্যতার যে মূল ধারা, সেটাকে অবশ্যই জানা দরকার। তো আমার এই পাঠশালার বাচ্চাদের মনটিকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যই আমাদের এই পাঠশালা। দাদা বিভিন্ন স্কুলে পড়ে, কিন্তু তাদেরকে আমরা গান, আঁকা, নাচ, নিজেদের আত্মরক্ষা করা ইত্যাদি নানান বিষয়ে তাদেরকে আমরা ট্রেনিং দিই বলা যেতে পারে। তাদের আমরা দেখভাল করি এবং আমার এই মুহূর্তে 3টি মেয়ে, একজন সংস্কৃততে MA করেছে, একজন বিশ্বভারতীতে ফিজিক্যাল এডুকেশনে পড়ছে, 2-3টি মেয়ে বোলপুর কলেজে ভর্তি হয়েছে এবং বাকি বাচ্চারা খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে। তারা অনেকটাই উন্নত হয়েছে, বুঝেছে যে সব কিছু মিলেই, অর্থাৎ বইয়ের বাইরেও আমাদের একটা জগৎ আছে। কারণ আমরা ছোটোবেলায় যখন ক্লাসে পড়াই, 6-এ একটি গদ্য আছে যে লেখক বলছেন, এই খোলামেলা পৃথিবীই আমাদের সবথেকে বড় বই। তো তাদের কাছে খোলামেলা পৃথিবীর আলো পৌঁছে দিতেই এই প্রয়াস।
আচ্ছা, আপনি বলছিলেন যে গ্রামে অনেকজন টিবি আক্রান্ত। টিবি তো একটা ছোঁয়াচে রোগ, আমরা জানি। সেখানে কাজ করতে গিয়ে ভয় লাগেনি? প্রথম প্রথম মনে হয়েছিল, কিন্তু যে কোনো রোগী আমাদের কাছে আতঙ্কের সৃষ্টি করে। সচেতনতাটা বড় দরকার। আমরা যদি সচেতন হয়ে নিজেরা দায়িত্ব সহকারে মানুষের পাশে দাঁড়াই, কারণ রোগ এবং রোগী আমাদের শত্রু নয়, তাদের ভালোবাসলে তাদের সুস্থ করাটা অনেক সহজ। তো সেই ভাবনা থেকেই আমরা আমাদের সচেতনতা বজায় রেখেই তাদেরকে সুস্থ করার চেষ্টা। যতটা সহজে বললেন যে এতগুলো বাচ্চাকে তাদের পড়ানো, তাদের সংস্কৃতির দিকটা দেখা এবং তাদের মনটাকে সুন্দর করে গঠন করা, কাজটা বোধহয় এতটাও সহজ ছিল না। কারণ প্রথমত একটা গ্রামে গিয়ে তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করা, তারপর এই এতগুলো বাচ্চার দায়িত্ব নেওয়া, মানে সেটা তো একটা বিরাট খরচেরও ব্যাপার, সেটাও একটা জোগাড় করার ব্যাপার থাকে। এই বাধা বিপত্তিগুলো কিভাবে পেরোলেন? হ্যাঁ, এটা সত্যিই সহজ ছিল না, কারণ প্রথমেই তো কেউ মানুষ মেনে নেবে না। সবাই ভাববে আমরা এখন মানে সবাই সবাইকে আর চোখে দেখি, অদ্ভুত অসুখ এখন সমাজে। তো সে জায়গায় দাঁড়িয়ে এই বিশ্বাসটা অর্জন করতে সময় লেগেছে, আর সহজ নয়। তবে আমি ভালোবেসে এই কাজ করি, আর আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই সারা বছর যা রোজগার করি তার কিছুটা অর্থ আমরা এভাবেই ভালোবেসে মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করি। কারণ কোনো দায়বদ্ধতা থেকে নয়, শুধুমাত্র নিজেদের ভালোবাসার জায়গা থেকেই আমরা এভাবেই পথ হাঁটি। সমস্যা অনেক হয়েছে, কিন্তু আমরা আমাদের কাজ দিয়ে, আমাদের সততা দিয়ে, আমাদের নিষ্ঠা দিয়ে সেই জায়গাগুলোকে অতিক্রম করেছি। কারণ মনে হয় চলার পথে তো কাঁকড়, বালি, পাথর থাকবেই, তো সেগুলোকে অতিক্রম করার কৌশল অবলম্বন করাটাও কিন্তু একটা বড় কাজ। আমরা সেভাবেই সব কিছু এড়িয়েই সুস্থভাবে এগিয়ে চলতে পারছি। আশা করছি আগামী দিনে এভাবেই বহু শিশুর চোখে সত্যি প্রকৃত শিক্ষার যে আলোটা সেটা পৌঁছে দিতে পারবো। প্রতিবাদী, আপনি তো মেয়েদের নিয়েও কাজ করছেন, কিন্তু সেই আলোচনায় আমরা আসবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। বিরতির পর আজ আমাদের সঙ্গে বিজয়িনীর পর্বে রয়েছেন প্রতিভা গাঙ্গুলি, এবং তার সমাজসেবার যে কাজ, সেই গল্প, তার সেই অভিজ্ঞতার কথা, তার আদর্শের কথা আমরা শুনছিলাম। আমি বিরতিতে যাওয়ার আগেই বলছিলাম তিনি মেয়েদের উন্নয়নের জন্যও অনেক কাজ করছেন। প্রতিবাদী, এখন আপনি মেয়েদের নিয়ে কাজ করছেন, তাদের জন্য মেলা করছেন। এই বাচ্চাদের নিয়ে কাজ করার গল্পটা আমরা শুনলাম, এই মেয়েদের জন্য কিছু করার ভাবনাটা এটা কোথা থেকে? আসলে আমি নিজেও তো একজন মহিলা, আমি বুঝতে পারি মেয়েদের নানা রকম সমস্যা আছে। তো সেই সমস্যাগুলোকে মানে কিভাবে আমরা এড়িয়ে চলতে পারবো সেটা তাদের কাছে পৌঁছে দেওয়া। আর আমি বিশ্বাস করি যে মেয়েরা যদি একটু ধৈর্য দিয়ে আর সুস্থভাবে সব কিছুকে বিচার বিশ্লেষণ করতে পারে, তাহলে হয়তো এগিয়ে যেতে পারবে। এভাবে কাজ করতে করতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। হয়তো কোনো মেয়ে রাত্রিবেলায় 2টো 1টা মানে গভীর রাতে ফোন করেছে যে দিদি সমস্যায় পড়েছি, একটু হেল্প করবেন। কারণ তারা হয়তো প্রশাসনিকভাবে বা কোনো রকমভাবে হেল্প পায়নি, তাদের সাথে হাত বাড়িয়ে দেওয়ার কাউকে পায়নি। তখন আমরা সেইভাবে সহযোগিতা করেছি। বিভিন্ন মেয়েকে তার বাড়িতে পৌঁছে দেওয়া, বিভিন্ন বাচ্চা যারা চলে গেছে কোনো কারণে তাদেরকেও তাদের জায়গায় ফিরিয়ে আনা। এছাড়া বিভিন্ন মানুষের যে মানে যে ডোমেস্টিক ভায়োলেন্সের যে ব্যাপারটা থাকে সেটা ঠিক করে দেওয়া, অনেক ছাত্রছাত্রীকে কলেজে ভর্তি করে দেওয়া, এইসব করতে করতেই আমরা বৃহত্তরভাবে মেয়েদের নিয়েও কাজ শুরু করেছিলাম। তো আমাদের এই কাজে এমন অনেক মহিলা আছে, কেউ ডিভোর্সি, কেউ বা উইডো, কেউ বা সিঙ্গেল মাদার। তারা তো হারিয়ে যেতে পারে না সমাজ থেকে, তাদেরও তো জীবন বাঁচার অধিকার আছে, এই জীবনের একটা উদ্দেশ্য আছে। তো তাদেরকে এটা পৌঁছানো যে কিছুই হারাইনি, যেখানে আমরা হারিয়ে ফেলেছি সেখান থেকে আবার নতুন করে জীবনটাকে খুঁজবো। তো সেই ভাবনা থেকেই মেয়েদেরকে আমরা পথ করে দিতে চেয়েছি। আমার এমন অনেক আছে যে সিঙ্গেল মাদার, তারাও তো বাঁচতে পারে, মেয়েকে নিয়ে হয়তো এখন সুখে মানে কাজ করছে।
অনেক দিদি আছে যারা উইডো, তারাও কাজকর্ম করছে। মানে বেঁচে থাকার অধিকারটা সবার আছে, কিন্তু সবাই পথটা খুঁজে পায় না বা ভালো মানুষের সহযোগিতাটা পায় না। আমি চেষ্টা করেছি একজন মহিলা হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে, যেহেতু আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা নিজেও কাজের সাথে যুক্ত, তাই মেয়েদের পাশে দাঁড়িয়ে তাদের ঠিক ঠিক পথটাকে খুঁজে দিতে। আপনারা মেয়েদেরকে ঠিক কিভাবে সাহায্য করেন নিজের পায়ে দাঁড়ানোর জন্য? তাদের বিভিন্ন যখন লোন লাগে, হয়তো অনেকে দরখাস্ত লিখতে পারে না বা কোথাও গিয়ে কথা বলতে পারে না, আমরা সেগুলো বলে দিই। তাদেরকে কাজ করার বিভিন্ন যে জায়গাগুলো সেগুলো মানে দেখিয়ে দিই। কারুর যদি ভোটার আধার কার্ড না হয়ে থাকে, নানা রকম ভুল ভ্রান্তি থাকে, কিভাবে তারা সংশোধন করবে, কিভাবে তারা নিজেদেরকে জীবনে বাঁচার ছন্দে নিয়ে যাবে, সেই পথটা আমরা দেখিয়ে দিই। যেমন আমি রিসেন্টলি একটা মেলা করলাম, তো সেই মেলাটা আন্তর্জাতিক শাড়ি দিবস উপলক্ষে আমরা মেলাটা করেছিলাম। আমার অনেক পরিচিত দিদি বা সহযোদ্ধারা রয়েছে যারা আমার সাথে সারা বছর থাকে, তারা শাড়ির ব্যবসা করে 2-10টা গ্রামে ঘুরে ঘুরে। এদের নিজস্ব কোনো দোকান নেই বা তারা লিজ নিয়ে দোকান কিনতেও পারবে না, কিংবা তাদের সেইভাবে দাঁড়ানোর জায়গা নেই। এদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, মানুষের সাথে যোগাযোগ করে দেওয়া, যাতে এরা কাজটা করে সম্মানের সাথে বাঁচতে পারে। এবার অনেক সময় হয়, যেমন আমার একজন পরিচিত এক দিদি আছেন, শাড়িগুলো দিয়ে এসেছেন, কিন্তু যখন শাড়ির টাকাটা তুলতে যাচ্ছেন তখন 10 বার করে তাকে ঘুরে আসতে হচ্ছে। অর্থাৎ কিভাবে তার টাকাটা মেরে নেওয়া যায়, সেক্ষেত্রে আমরা তার পাশে দাঁড়াই, তাদের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় বা লোকসান না হয়, সেভাবেই তাদের পথ দেখানো। আসলে এই সমস্ত মানুষদের আমরা তাদের স্বাবলম্বী হওয়ার একটা জায়গা করে দিতে চাই। আমরা তাদেরকে সুস্থ একটা পথ দেখাতে চাই, যে হারানোর কিছু নেই, বা যেখানে আমি নিজেকে শেষ করেছি সেখান থেকে যদি আবার নতুন করে তৈরি হতে পারি, তাহলে আমারও এই পৃথিবীর বুকে সুন্দরভাবে বাঁচার একটা অধিকার আছে। এটা আমরা তাদের কাছে তুলে দিই। দিদি, আপনি বলছিলেন যে একটা বাড়িও আপনি করেছেন এই মেয়েদের জন্য, এবং সেখানে বিভিন্ন ধরনের ট্রেনিংও এখন করানো হচ্ছে, আবার ভবিষ্যতে মেলা করানোর পরিকল্পনা রয়েছে, সেটা যদি একটু বলেন। হ্যাঁ, আমি একটি বাড়ি করেছি। সেই বাড়ি করেছি মানে এটা আমার স্বপ্নই ছিল যে আমার একটি বাড়ি হবে, যে বাড়িটা মানে জীবনের আর সৃজনের, যেখানে মাঝে মাঝেই আমার কবিতা পাঠের আসর বসে। আমি নিজেও লেখালেখির সাথে যুক্ত, আর তার সাথে সাথে মেয়েদের ট্রেনিং, মেয়েদের বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প, তার সাথে বিভিন্ন সময়ে রক্তদান শিবিরও হয়। আর আমার ইচ্ছা আছে আগামী সময়ে এই সমস্ত মহিলারা যাদের দোকান নেই, প্ল্যাটফর্ম নেই, তারা সপ্তাহে একদিন করে এখানে নিজের ব্যবসা করতে পারবে, এবং তারা যেন নিজেদের পরিবারকে এভাবে আর্থিকভাবে বিশেষভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। এটা এখনকার দিনে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবেই বোধহয় আমাদের সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ, একদম। অর্থনৈতিকভাবে পায়ে দাঁড়াতেই হবে। আর সবাই তো ভাবে যে আমি পড়াশোনা করলাম না, বা আমার পড়াশোনা হলো না, আমি খুব ভালো রেজাল্ট করতে পারলাম না, আমার কি হবে। মানে যেদিকে আমাদের প্রতিভা আছে, কেউ হাতের কাজ, কেউ বা বিভিন্ন রান্নাবান্নাতেও দেখছি এখন মানুষে নিজেদেরকে তৈরি করছে। তো আগে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, তারপর সে তার রাস্তাটা খুঁজে পাবে। মানছি মেয়েদের চলার পথে নানান সমস্যা আছে, এখনও আমরা নানান ক্ষেত্রে শিকলেই আবদ্ধ, তবুও সেই শিকল যাতে আমাদেরকে বেঁধে রাখতে না পারে, সেখান থেকেই নিজেদের কাজ দিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। আর বাধা তো আসবেই। নিজে যদি সৎ থাকতে পারি, মেয়েরাও যদি নিজেরা মনে করে যে আমরা সুস্থভাবে রোজগার করে মাথা উঁচু করে বাঁচবো, তাহলে করতে পারবে। আচ্ছা দিদি, যেটা বললেন যে মেয়েরা এখনও শিকলে আবদ্ধ, বিভিন্ন কাজ করার ক্ষেত্রে তো বাধা আসেই। আপনি দীর্ঘদিন ধরে এই সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন বিয়ের আগে থেকে, তো সেক্ষেত্রে আপনারও নিশ্চয়ই অনেক রকম বাধা বিপত্তি মুখে পড়তে হয়েছে, সেগুলো কাটিয়ে উঠেছেন কিভাবে? পড়তে হয়েছে নয়, প্রতিদিন পড়তে হয়। নানান সমস্যার মধ্যে দিয়ে পথ চলি, নানা রকম সমস্যা। মানে দেখুন, আমাদের সমাজে কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আমরা ভালো কিছু করতে না পারলেও যে ভালো কাজ করছে তাকে পিছনে টেনে আনার চেষ্টা করি। মানে আমরা না লোককে মানে হাততালি দিয়ে উৎসাহিত করতে ভুলে গেছি,
কিন্তু মানুষকে ঠিক আছে এটা করতে হবে না, করে কি হবে, এসবে কি পাবে, এই ধরনের কথা বলে মানুষের উৎসাহটা হারিয়ে দিতে শিখেছি। তো প্রতিদিন সমস্যা হয় নানা রকমের, তো এই ধরনের কথা আপনাকেও শুনতে হ্যাঁ, প্রতিদিন কি হয়, কেন করে, কি উদ্দেশ্য, কি লক্ষ্য, কিন্তু আমরা যে ভালোবেসে মন থেকে এটা করি সেটা কেউ সহজে বিশ্বাস করতে চায়নি। এখন কাজ করতে 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 এতটা পথ এগিয়ে আসার পরে মানুষ কিন্তু বুঝেছে যে না, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু খুব পরিষ্কার। সমস্যা রোজই হয়, কিন্তু কাজ দিয়েই আমরা সেগুলোকে ওভারকাম করি। কাজই একমাত্র যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়। বেশ, এবার একটু একটা অন্যরকম প্রশ্ন আমার রয়েছে, সেটা হচ্ছে একই সঙ্গে আপনি শিক্ষিকা, লেখিকা, মানে আপনার রীতিমতো বই বেরোয়, এবং তার সাথে এই এত কাজ, সমাজসেবামূলক এত কাজের সাথে যুক্ত থাকা, মেয়েদের জন্য মেলা অর্গানাইজ করাই হোক বা একটা গ্রামের দায়িত্ব, 50টা বাচ্চার দায়িত্ব, সেই সঙ্গে আবার সংসার সামলানো রয়েছে, ছেলেকে মানুষ করা রয়েছে। এই সব ভূমিকা এত নিপুণভাবে পালন করার সিক্রেটটা কি? একটা কথা আছে, বাংলা একটা প্রচলিত বাক্য আছে, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়াই জীবনের মূল চাবিকাঠি। তো আমি মানিয়েও নিই, মেনেও নিই, প্রয়োজন পড়লে রুখে দাঁড়াই, প্রতিবাদ করি। যেখানে মেনে নিতে হয় সেখানে মেনে নিই, যেখানে মানিয়ে নিতে হয় সেখানে মানিয়ে নিই। এই মেনে আর মানিয়ে নেওয়ার মধ্যেই আমার এই কাজ এগিয়ে চলছে। কারণ আমি চাই একটা কথাই সবার সামনে তুলে ধরতে, যে আমরা চেষ্টা করলে, ধৈর্য দিয়ে সব কিছু করলে আমরা কিন্তু সুস্থ একটা জীবন পাবো। আর আমরা যে কাজটা করি, এই জীবনের আনন্দ মানে লক্ষ গুণ হীরার থেকেও মূল্যবান। তো সেইভাবেই ব্যালেন্স করে চলি, কারণ এটা খুব দরকার। আচ্ছা দিদি, এই যে এত কাজ করেন আপনারা, প্রাপ্তিটা কোথায়? প্রাপ্তিটা অসংখ্য মানুষের ভালোবাসা। এই যে আজ এখানে এসে পৌঁছেছি, এটাও বোধহয় কোথাও গিয়ে একটা প্রাপ্তি। তো সব কিছু তো অর্থের বিচারে মানা যায় না। তো পাওয়া মানুষের ভালোবাসা, প্রচুর মানুষের সহযোগিতা আর মানুষের বিশ্বাস। অর্থ তো ভিক্ষা করলেও পাওয়া যায়, বিশ্বাসটা আমরা এভাবেই পেয়েছি। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে আমরা দিদির কাছ থেকে একদম একটা শেষ প্রশ্ন রাখবো দিদির জন্য, যে আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত মেয়েরা লড়াই করছে জীবনে, তাদের স্বপ্ন ছোঁয়ার জন্য লড়াই হোক বা তাদের স্বপ্ন পূরণের লড়াই বলুন, তাদের জন্য কি বার্তা দেবেন? অনেক রকম কটু মন্তব্য হয়তো শুনতে হয়, অনেক রকম বাধা বিপত্তি মুখে তাদের পড়তে হয়, কারোর হয়তো বাড়ি থেকে বিয়ের চাপ রয়েছে, আবার কেউ হয়তো সমাজের কথা শুনে ভেঙে পড়ে হাল ছেড়ে দিচ্ছে। তাদের উঠে দাঁড়ানোর জন্য কি বার্তা দেবেন? আমি সবাইকেই বলবো যে নিজের লক্ষ্য এবং স্বপ্নটাকে দৃঢ় করতে হবে, আর মানুষের কাছে পরিষ্কার করতে হবে যে আমি কি চাইছি। আমার চাওয়াটা যদি পরিচ্ছন্ন হয়, তাহলে হয়তো আমার পথ চলতে সুবিধা হবে। আর সমস্যা তো থাকবেই, প্রতিকূলতা থাকবেই, সেই পাথরগুলোকে ভেঙে এগিয়ে যেতে হবে। আর ভাঙার হাতুড়িটা হচ্ছে কাজ, সততা, স্বচ্ছতা আর ধৈর্য। ধৈর্য ধরতেই হবে। আজকেই পাবো এমন কিছু নয়, আজ যেটা হয়নি কাল সেটা হবে, সেই ভাবনাতেই এগুতে হবে। আর নিজের কাজের প্রতি কিন্তু খুব দায়বদ্ধ হতে হবে। স্বপ্ন ছুঁতে গেলে স্বপ্নটাকে কিন্তু মানুষের কাছে প্রকাশ করতে হবে যে আমার এই স্বপ্ন, আমি এটা দেখতে চাই। পরিচ্ছন্ন হলে মানুষ কিন্তু বিশ্বাস করবে, আর বিশ্বাসটা বড় কথা, ধৈর্যটাও বড় কথা। এগুলো নিয়েই পথ চললে মেয়েরা এগিয়ে চলতে পারবে। আবারও বলবো, মেয়েদের স্বাবলম্বী হওয়াটা ভীষণ দরকার। আর সমস্যা থাকবে, কটু কথা থাকবে। ওই কথাই বলে, আজ যারা গালি দিচ্ছে, ভালো কাজ করলে কাল তারাই তালি দেবে। তো এই তালির জন্য সময় লাগবে। অনেক ধন্যবাদ দিদি আমাদের এতটা সময় দেওয়ার জন্য। খুব সুন্দর একটি কথা দিদি আমাদের শেখালেন, আজ যারা গালি দিচ্ছে কাল তারাই হয়তো তালি দেবে। লক্ষ্য স্থির রেখে ধৈর্য ধরে এগিয়ে যেতে পারলে স্বপ্ন পূরণ নিশ্চিত। আজকের মতো আমাদের বিজয়িনীর অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।